নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প শেষ বয়সের ঝরা ফুল। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্যে। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প শেষ বয়সের ঝরা ফুল। গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্যে। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। বন্ধুরা, আজকে নীল ষষ্ঠী। সকল শ্রোতা বন্ধুদের জানাই ষষ্ঠী প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। শুরু হচ্ছে আজকের গল্প। লাগে ওমা ওমা লাগে লাগে লাগছে, ছাড়ো। পরাণ পরাণ রে, অপরাণ, কি হইল কি? বলি বউটারে আসতে মার, পরাণ লোকে তো শুনতে পায়। পরাণ পিক করে হেসে দেয়। বউয়ের মুখের দিকে তাকিয়ে বলে, দেখছো আমার মাটার কথা দেখো, কয় কিনা তোমারে নাকি আমি মারি। আর কেমন সাউরি হয়েছে আমার, বড়ের হাতে মার খাইতেছি আর উনি দরজার লোকে দাঁড়ায় কয় কি আসতে মার। ভাল লাগছে? হ্যাঁ লাগছে। তুমি ঘন ঘন বাড়ি কেন আসো না? তোমারে আমি না দেখা থাকতে পারি না? স্ত্রীর মুখে এমন ভালোবাসা সুলভ বাক্যটি শুনে পরাণের মনটা 10 গুণ আকুপাকু হয়। আজকে প্রায় দিন 15 পরে সে বাড়ি এসেছে। শহরে ঠিকাদারের কাজ করে আর পরাণের ঘাড়ের ওপরই গোটা সংসারটা। বিয়ে করেছে মাত্র 2 মাস। স্ত্রী চাপার শরীরটা একেবারে চাপা কলির মতো, কাঁঠালি গোলাপের মতো গায়ের রং, টানা টানা দুটো চোখ, পাতলা ঠোঁটের ওপরে ছোট্ট একটা লাল আঁচিল। গায়ের রঙে লাল শাড়ি পরনে আরো বেশি মাতোয়ারা হয়ে যায় পরাণ। মাথার ওপরে চূড়ো করে অনেকটা শকুন্তলার মতো একটা খোপা বাঁধে সে। প্রত্যেক দিন মাথার খোপায় একটা করে নয়নতারা ফুল গোজে, ধপধপে সাদা ফুল কালো কেশের মাঝখানে আকাশে জ্বলন্ত চাঁদের মতো ফুটে থাকে। চাপার বয়স মাত্র 15 বছর আর পরাণের 26। 11 বছরের ছোট স্ত্রীকে খুব ভালোবাসে পরাণ। পেটের দায়ে নেহাত শহরে গিয়ে পড়ে থাকতে হয়, না হলে বউয়ের আঁচলের তলায় তার বুকের মাঝখানে মুখ ঠুসে যে কি পরিমাণে শান্তি সে পায় ভাষায় প্রকাশ করার মতো নয়। বিয়ের সময় পরাণের সে কি লজ্জা। বাবা এসে যখন তাকে বলল, পানুরে তোর জন্য মাইয়া দেখছি, বয়স তো কম হইল না, সংসার করতে করতে কোন দিন দেখবি শরীর দেওয়ার সব রস দইরা গেছে, ভালো পাইকা গেছে। পরাণের শুনে খুব লজ্জা লেগেছিল। বাবা এই কোন জাতীয় বালের ইঙ্গিত করছেন? ভাবতেও শরীরটা কেঁপে ওঠে তার। ইদানিং তার পুরুষ সত্তা বারবার জানান দেয় ফাঁকা বিছানায় হ্যাঁ 2টি শক্তপোক্ত শরীরের প্রয়োজন। 2টি বলতে একটি তার নিজের আর অপরটি তার জীবন সঙ্গিনীর। শহর থেকে ঠিকাদারের কাজ করে বেশ ভালোই রোজগার হয় তার। ঘাড়ের ওপরে বাবা মা আর রয়েছে অবিবাহিত 2টি বোন। বয়সে অনেকটাই ছোট। একজন স্কুলে পড়ে আর একজন এই ভর্তি হব। মানে বুড়ো বয়সে বাবা মা একসঙ্গে। আর বললাম না বাকিটা। বোন 2টো নাকি অ্যাক্সিডেন্টলি জন্ম নিয়েছে। গত বছর ঠাকুমা মারা যাওয়ার সময় এমনই নাকি বলেছিল পরাণের কানে কানে। আর বলেছিল, শোন, বউয়ের সঙ্গে যখন শুবি তখন শহর থেকে ওসব কি সব কয় ওইগুলা কিনা নিয়ে আসবি, না হলে আমার মতো দশা হবে,
বুড়া বয়সেও ঠাকুমার ডাক শুনতে হইল। পরাণের ঠাকুমা ভালোবেসে তার নাম রেখেছিল পরাণচন্দ্র। আর ছেলেপুলে হবে না এই আশ্বাসেই একমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে আশুবাবু বেঁচেছিলেন। কিন্তু শেষ বয়সে এসে স্ত্রীর ডিম্বাশয়ের মধ্যে গর্ভাশয়ের মধ্যে কি করে যে ডিমের উৎপাত হলো! অনেক আগেই তো ওর মাসিক বন্ধ হয়ে গিয়েছে, তারপরেও বাচ্চা। এটাই বোধহয় প্রকৃতির দান, তাই সবটাকে স্বীকার করে নিয়েছিল পরাণ আর পরাণের বাবা মা। শোনো, চলে যাবা আবার কালকে? কবে আইবা? তোর মুখখানার দিকে চায়া কেন আমি শহরে পইরা থাকতে পারি ক? হ, আর এইদিকে তোমার বোনগুলো আমরা জ্বালায়া খায়, কয় নাকি আমার মাই দুটা ফুললে যাইতেছে। কে কইছে? কি সুন্দর শক্ত পক্ত টাইট রইছে, এমন কথা কে কয়? আমারে কইছে। কে কইছে? বেলি কইছে। দাঁড়াও, বেলি রে? না, সমর্থ বোন, অমন করবা না। সমর্থ হইছে কোথায়? একখানা স্কুলে ক্লাস 4 পড়ে, ও শো আর কি বোঝে? সব বোঝে। আমার মাঝে মাঝে ওরে দিয়া ডর লাগে। কেন, আমারে কও তো কি হয়েছে? কয়দিন আগে গাজনের জন্যে ছেলে পুলে আইছিল ওই ভিক্ষার দান নিতে, গান বাজনা করল, তারপরে মায় হেলায় গিয়া ওই চাল ডাইল ফল মূল দিছে। ওই গাজনের লগ গিয়ে একখানা পোলা দেখি ওর দিকে হা কইটা তাকায় রইছে। বেলির শরীরটা দেখছো, জাগর জগর হইতাছে, দুধ হইছে, পাছাখানাও কেমন ভারী। এখন ওর গতরে শাড়ির দরকার। মারে কইলাম, মা কইল হেলায় গিয়া বাচ্চা মানুষ কিচ্ছু হইবে না। তারপর থেকেই বেলি সন্ধেবেলা বাড়ি থাকে না, কয় পাশের গ্রামের কোন বন্ধুর সঙ্গে দেখা করতে যায়। ওর নাকি স্কুলের পড়া। আমার তো বাবা মাথায় ঢোকে না, আমিও তো 5 বিদ্যা। ক্লাস 4 এমন কি পড়াশোনা থাকে যে বন্ধু বান্ধবের লগে দেখা করতে হয় কও? পরাণ চিন্তার মধ্যে পড়ে। এই মায়া দুইখানা হইছে আমাদের বংশের কলঙ্ক, বুঝলা? বাপ মা কেমন কইরা যে শুইল। তোমার মা তো কইতাছে আমারে আসতে মাইরো না, এমন মারি বোধহয় খাইছে। হ্যাঁ, বাপ মা সম্পর্কে এমন কেউ কয়? গায়ের কাপড়টাকে আস্তে করে জড়িয়ে নেয় চাপা, বলে ওই গাজনের লগে একখানা পোলা আছে, ওর নাম ভোলা, দেখতে শুনতে ভালো। শুনছি পাড়ার ওই পান ব্যবসায়ী যে কিনা দোকানে দোকানে পান পাতা আর ওই গুটখা জাতীয় জিনিস বিক্রি কইরা বেড়ায়, ওর একখানা মাইয়া। লোকটার তো হোলসেলের ব্যবসা। ওই মাইয়াল আর একখানা পোলা, ওই ভোলা। বুঝছো? তুমি দেখে সব খবর রাখছো। পরাণ হেসে বলে। স্ত্রীকে আর এক চোট জড়িয়ে ধরে। চাপা বলে, সারো দেখি, রাত্রেবেলা বারবার হাইকাম করলে ভোরবেলা ঘুম থেকে কেমনে উঠুম? ভোরবেলা উঠতে হবে না, সকালবেলা আমি চলে যাব। ভোরবেলা উঠে কি করবা তুমি? ও মা, তোমার লগে খাবার কইরা দেবো না? না, করতে হবে না, তুমি আমার লগে শুয়ে থাকো, আমি তোমারে শক্ত কইরা ধইরা শুয়ে থাকুম। সকাল হতেই পরাণের মুখটা ভার। রাত্রেবেলা বেলির নামে এমন কথা শুনে স্বাভাবিক দাদা হিসেবে তার একটু চিন্তাই হচ্ছে। সামনে দিয়ে বেলি গুড়গুড় করে ঘুরে বেড়াচ্ছে। পরনে তার একটা ফ্রক রয়েছে। হ্যাঁ, চাপা তো ঠিক কথাই বলেছে, বেলির শরীরটা তো বেশ ভার লাগছে। বেলির উচ্চতা খুব একটা বেশি নয়, তাই থাই থেকে পা পর্যন্ত থকথকে মাংসের দলা। বুকটাও বেশ ভারী হয়েছে। মাথার চুলগুলো লম্বা বেনুনি করে বাঁধা। পরনের ফ্রকটা হাঁটুর ওপরে উঠে থাকার দরুন ভেতরের প্যান্টিটা দেখা যাচ্ছে। প্যান্টির চারপাশটা গাঢ় লাল রঙের। বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে পরাণের। বেলি তখন কিতকিত খেলতে খেলতে একবারে নিচে বসছে আর উঠছে। ওর এই বসার ধরন দেখলে যে কোনো পুরুষ মানুষের হৃৎপিণ্ড কেঁপে উঠবে, আর ঘটে যাবে সেই অঘটনটা। এই বেলি, ঠিক আছে বস। সাত সকালে দাদার কাছে ধমক খেয়ে বেলির বুকের ভেতরটা কেঁপে ওঠে। দৌড়িয়ে ঘরের ভেতর ছুটে চলে যায়। আর একটা রয়েছে ছোট্ট বোন, তার বয়স এই 4 কি 5। সেও খেলা করছিল, তবে দাদার কাছে বকাটা সে কানেও নেয় না। তার মতো রান্নাবাটি খেলে। মা উনুনে চা বসিয়েছিলেন। বাবা সকাল সকাল খেতে চলে গেছে, দুপুরবেলায় আসবে। সকাল সকাল মাথা গরম করতাছিস কেন? কি হয়েছে বাবা? মা, বেলির ভাব লক্ষণ আমার ভালো ঠাকতেছে না। বেলি আবার তোরে কি করলো? দেখছো গাগতর কেমন সুন্দর হয়েছে। আমি কই কি ওরে তুমি শাড়ি ধরাও। এই বয়সে কেউ শাড়ি পরে বাপ?
হ্যাঁ এইটুকু মাইয়া 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 কই রান্না তোমা, বয়সটা নেহাত কম হয় নাই, ক্লাস 4-এ পড়ে। হ তো কি হয়েছে, তোরে কানে কেউ কিছু লাগাইছে? না, আমারে কেউ কিছু কয় নাই। আমি কইতে যাইতাছি যে তুমি ওরে সাবধানে রাখো, বংশের একটা মর্যাদা আছে, কি থেকে কি হয়ে যাবে নইলে। আহা বেলি এখনো ছেলে মানুষ, ওর তো কিছুই হয় নাই। চাপা নাকের নলক দুলিয়ে স্বামীর পাশে এসে বসে, তার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলে, না মা, তোমার পোলা একদম ঠিক কইছে, বেলির হাব বাবা আমার ভালো থাকে না। সেদিন গাজনের সন্ন্যাসী আইছিল, ওই যে গ্রামের পান ব্যবসায়ীর পোলা ভোলা, ওর লগে কেমন কইরা চাওয়াচাওয়ি করে। এমন কথা কইও না বৌমা, গাজনের সন্ন্যাসীরা হইল গিয়া স্বয়ং শিবের অবতার। ওরা এখন ওইসব কথা চিন্তাও করে না, ওরা বিছানায় শোয় না, নিচে শোয়, স্ত্রী সঙ্গ নেয় না, ওরা একবেলা খায়, ওরা এখন পবিত্র জীবন যাপন করতেছে। হয়েছে পবিত্র, পবিত্রের পরে অপবিত্র করতে কতক্ষণ, আর তো কয়দিনের পরই গাজনের মেলা, দেখবা ওই দিন গিয়ে কোনো অঘটন ঘটায় বসবে। অমন কথা কইস না বাপ, আমার বুড়া বয়সের ফুল ওই দুইখানা মাইয়া, কেন এরম কষ? ওদের গিরা আমার কত স্বপ্ন, দুর্বল, এজন্য বাড়িতে আসতে ভাল লাগে না বলে পরাণ ধচমচিয়ে উঠে পড়ে। কোনো রকম দুটো নাকে মুখে গুজে সে শহরের উদ্দেশ্যে চলে যায়। চাপা গিয়ে বসে তার শাশুড়ির পাশে। শাশুড়ি তখনও প্রলাপ বকছেন, আমার মায়া দুটো রয়েছে কেন পোলাটা দেখতে পারে না, বুড়া বয়সে পেটে আইছিল কইয়া, তাই জন্যই বাবার সম্পত্তি ভাগাভাগি হইবে। তুমি কও পোলা কি মাসে কম টাকা ইনকাম করে? হ্যাঁ, তোমার লগে আগের মাসেই পলা বাঁধায় আনলো, তা কম টাকা ইনকাম করলে হয়? সংসারে তো অঢেল দেয়, তা দুইখানা মায়া বুঝি এমন কিছু খায়া নেয়? কও দেখি। না মা, আপনার ছেলে এইটাই কইতাছে যে বড় হয়েছে মাইয়া মানুষ। শাশুড়ি মা উঠে পড়লেন, চলে গেলেন নদীর পাড়ে কলমি শাক কুড়োতে। ঘরে থাকতে ওনার ভালো লাগে না, ওনারও বয়স হচ্ছে, তার সঙ্গে আশু বাবুরও। শেষ বয়সে এই মেয়ে দুটোর যে কি হবে ভাবতে গিয়েই ভয় লাগে ওনার। পারলে পরাণ এখনই বউকে নিয়ে শহরে গিয়ে বসবাস করে। খুব ভালো করেই জানেন তিনি, শহরে গিয়ে যদি পরাণ একবার বসবাস শুরু করে তাহলে এই গ্রামের মুখ দর্শন সে করবে না। স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে গেলে সংসারে টাকাও পাঠাবে না। আশুবাবুর খেতে চাষ করে যতটুকু ইনকাম হয় সবটুকুই তিনি সংসারের জন্যই বিলিয়ে দেন। জমানো পুঁজি বলতে বিন্দুমাত্র নেই। এই মেয়ে দুটোর ভরসা তো ওই একটা মাত্র দাদাই আর ওই বৌদি, তারাই যদি না দেখে। আর এই অল্প বয়সে ছিটি ছিটেছি, কত বড় বদনামের ভাগিদার হচ্ছে ওনার বড় মেয়ে বেলি। সন্ধেবেলায় সাঁঝবাতি দেখিয়ে চাপা যখন ঘরে ঢোকে তখন শাশুড়ি মা আসে। এতক্ষণ লাগলো মা, কোথায় গেছিলেন? গেছিলাম বরেনের বাড়িতে, দুইটা কথাবার্তা কই আইলাম, বেলি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করে আইলাম, ওরা কিছু জানে কিনা। ও মা, বেলি সম্পর্কে ওরা কি জানবে? যা জিজ্ঞাসা কথা না আমারে করো। কেন, তুমি কিছু দেখছো? আমি দেখছি, দুপুরবেলা ভাত টাত খাইয়া আমার বান্ধবী পার্বতীর বাড়িতে একটু যাইতাছিলাম। ও মা, দেখি আমাগো বেলি ওই ভোলার সঙ্গে পোষ্টি নষ্টি করতেছে। গাজন লইয়া এইসব কথা কইও না, সন্ন্যাসীরা এই সময় পবিত্র থাকে। পবিত্র থাকে তো ওই জন্যই তো বেলির বুকের মধ্যে দুইখানা হাত দিয়া টেপাটিপি। বৌমা, মুখ সামলায়া কথা কও, আমার বেলি সম্পর্কে এমন কুবাক্যটি তুমি মুখে আনবা না। মরণ, আমি তো ভালোর জন্যই কইলাম, যা দেখছি তাই বলছি। কি দেখছো? আমি দেখছি শিমুলতলায় দুইটা মানুষ বইয়া রইছে, যদিও পেছন দিক থেকে দেখছি, তাই গ্রামে তো আমাকে বেলিয়ে রইছে যে ক্লাস 4-এ পইরাও ওই ফ্রক পইরা ঘোরে, দেখতাছি ঘুরতাছে। ওমা, ভোলা কোত্থেকে আইসা হাজির, পাশাপাশি দুইজনে বৈশা সে কি গল্প, বেলির গতরখানা রীতিমতো হাত রাখছে পোলাখানা, দেখা তো আমার পা থেকে মাথা অব্দি চলে গেছে। ইচ্ছা করতা ছিল পায়ে চটি খুললা, তা মারতে পারলা না কেন? বেলিরেও 2 ঘা দিতা, তুমি তোর বৌদি হও, তোমার তো অধিকার আছে ওর উপরে। না বাবা না, এখনকার মাইয়া মানুষরা দিয়া কোনো ভরসা নেই। শেষে আমি 2টা ঘা মারি আর ও গিয়া নদীতে ঝাঁপ দিয়া মরুক, আর তারপরে আমার নামে কেস খামারি হোক। বৌমা, আমার মাইয়া দুটা রেখে শান্তিতে বাঁচতে দিবা না? এসব তুমি কি কথা কও? তোমার পোলার সামনে একরকম কও আর পেছনে আরেক রকম কইরা আমারে শাসাও। বলি তোমার ওই মাইয়া 2খানার জন্য যদি আমি মরি তখন ভালো হবে তো? পুলিশ আসবে, জেলে ঢুকাবে, তোমার পোলাও বাঁচবে না, তোমরাও বাঁচবা না, কইয়া দিলাম। এই বলে চাপা
কোমর দুলিয়ে দুলিয়ে ঘরের ভেতর ঢুকে যায়। চিন্তায় পড়েছেন উনি, মেয়ে দুটোকে নিয়ে যে কি করেন। আজকে বেলির বাবাও আসতে খুব দেরি করছে, অন্যদিন তাড়াতাড়ি চলে আসে। কি যে হলো। ঝিঝি পোকার ডাক চারিদিকটাকে ঘিরে ফেলেছে। উত্তর 24 পরগনার প্রত্যন্ত এই পাড়া আর এই গ্রাম। হ্যাঁ, গুগল ম্যাপে যদি কেউ সার্চ করে হয়তো খুঁজেই পাবে না। ছোট্ট একটা ডটের মতো কয়েকটা বাড়ি নিয়ে বসতি গড়ে উঠেছে। এখানকার সবাই ক্ষেত মজুরি করে। খুব কম সংখ্যক লোকেরা রয়েছে যারা শহরে থাকে, তারই মধ্যে পরাণ একজন। এই গ্রামেরই একটি ছেলের সাহায্যে শহরে এসে ঠিকাদারের কাজটা পেয়েছে। ধীরে ধীরে দালালির ব্যবসাও শুরু করবে ভেবে রেখেছে। কিন্তু এই সময় এইরকমভাবে বিপত্তি হলে কার ভালো লাগে? মনটা খারাপ নাকি? পরাণের বন্ধু জিজ্ঞেস করে। হ, বাড়ির অবস্থা ভাল না, বুঝলি তো। আমার বউখানা কইছে আমার বোনের নাকি চরিত্র খারাপ। কি কইস? তোর বোন তো ছোট, ওরা বা চরিত্র খারাপ হইবে কেন? হ, কইছে, আমারে কইছে। আমি আমার বউরে খুব বিশ্বাস করি, যতই হোক ও আমার ঘরও নি। ওরে বিশ্বাস করবো না তো কারে করুম? দেখ পরাণ, একটা কথা কই, সব কিছু বিচার বিবেচনা কইরা তারপর সিদ্ধান্ত নিবি। তুই কি ভাবতাছিস? ভাবতাছি বেলির একটা বিয়া দেব। এই ছোট্ট বয়সে বিয়া দিবি? হ, সাপারও তো 14 বছর বয়স, ওরও তো আমি বিয়া কইরা আনছি। আহা, সাপার কথাটা আলাদা, তোরা এক গ্রামের। আর বেলিরে কোথায় দিবি? শহরেই দেব, কারো না কারো সাথে। কইতাছি তুই বিয়া করবি আমার বনজারে। বলে হাত দুটো শক্ত করে ধরে রাজুর। রাজু আর পরাণ একই সাথে, এক গ্রামের নয়, ভিন গ্রাম থেকে এসেছে। তবে ঠিকাদারের কাজ সেও করছে। দুইজনেই একটা মেস ভাড়া করে একই ঘরে থাকে। ছোট্ট ঘরে দুটো তোষক বিছিয়ে দুইজন ভাগ বাটোয়ারা করে ঘুমোয়। মাসান্তে মাঝে মধ্যে পরাণ যেমন বাড়ি যায় তেমন রাজুও যায়। এই কদিনে রাজু সম্পর্কে বেশ ভালো একটা মতামত তৈরি হয়েছে পরাণের। ছেলেটা দেখতে শুনতে ভালো, বয়স আন্দাজ এই পরাণের মতোই হবে। বাড়িতে মা বাবা আছে, আর আছে এক ননদ, মানে বিবাহিত। সে জামাই নিয়ে ওখানেই থাকে। শ্বশুর বাড়িতে নাকি সে সংসার করতে পারেনি, চিমচাম, এর বেশি কিছু নেই। ননদের দুটো ছেলে আছে, তারাও বেশ শেয়ানা হয়ে উঠেছে। কারণ বড় ননদ রাজুর থেকে বয়সে অনেকটা বড়। রাজু খানিকক্ষণ চুপ করে থাকে। আমি কি কব তো? আমার আয় ইনকাম সম্পর্কে তো তুমি সবটাই জানো। তোমার যেমন আমারও তেমনই হয়। তোমার বোনটারে একবার দেখার ইচ্ছা রাখি। হ, কেন দেখবা না? বলে পরাণ পকেট থেকে ছোট্ট ফোনটা বার করে। কয়েক মাস হয়েছে সে একটা ফোন কিনেছে, তার স্ত্রীকেও দিয়ে এসেছে। যদিও রোজ কথা বলা সম্ভব হয় না। যা টাকার দাম এবং রিচার্জের মূল্য, পরাণের লুঙ্গি খুলে ন্যাংটো হয়ে ঘুরতে হবে যদি প্রত্যেক মাসে রিচার্জ করতে হয়। যখন কথা বলতে ইচ্ছে হয় তখন সামান্য কিছু ভরে ওই কথা বলে। পকেট থেকে ফোনটা বার করে ছোট্ট ছবিটা দেখায় সে। ছবি দেখে পছন্দ হয়ে যায় রাজুর। বাহ, হেলায় তো সুন্দরী আছে। ওই ছোট্ট ছবির মধ্যে 4টে মানুষ রয়েছে। সেখানে রয়েছে পরাণের মা, পরাণের বউ এবং তার 2 বোন। বউয়ের ছবিটা তখন আইবুড়ো বেলার, মানে সেই সময় পরাণের বাবা ওর সম্বন্ধ দেখছেন। ছবিটা পরাণ যত্ন করে নিয়ে এসেছিল বাবার কাছ থেকে। ও, পছন্দ হয়েছে তোমার? হ, হয়েছে। তোমার সিপখানা আমারে দেবা? না, এই সিপের মধ্যে অনেক কষ্টে বাবার ফোন থেকে নিছি। কইতাছি বিয়া করবা? হ, করুম, কোনো অসুবিধা নাই। কিন্তু তোমার বাড়ি থেকে কি রাজি হবে ভাই? এত কম বয়সে মাইয়া, দেখো ভাই, তোমার সবুর করতে হবে। অল্প বয়সী বোনরে বিয়া করতেছ, সুতরাং সুকসুকানি একটু কম করবা। রাজু লজ্জা পেয়ে যায়। হয় কি যে কও, শুরুতেই যদি এমন কও তো রাজু লাগে না? হ্যাঁ,
আমি কি জানি না তোমার বোনের বয়স কত কম, বাসা মাইয়া আমার সামনে বড় হবে, কইতেছি ওর কোনো মনের মানুষ নাই তো? আরে না না, ওইটুকু মাইয়ার আবার কি মনের মানুষ হবে? তা তুমি যে কইলা ওর নাকি বদনাম রটতাছে, হো ওইসব মন গড়া হইতে পারে। শোনো, ওই ঘাট থেকে বোন দুইখানারা যদি না ফেলাইতে পারি তো কেমন কইরা আমি বাসুম কও? আমার বাবার ওইটুকু জমি জামা আছে, ও তো আমারই লাগবে, কয়দিন পরে চাপা পোয়াতি হবে, তখন কি করব? বাড়িতে আসে পরাণ দিন 10 মধ্যে এবং বড় বোনের বিয়ের কথা বাবা মার সামনে বলে। আশুবাবু প্রথমে রাজি হন না। পরাণ তখন যুক্তি দেখায়, দেখো বাপ, তুমি যা ইনকাম করো সংসারের কাজেই লাগে, আমি টাকা পাঠাই তাতেও সংসার চলে। এখন হইতেছে এই 2 বোন আমার ঘাড়ে বোঝার মতো হয়েছে, বুঝছো? 2খানারেই তুমি বুড়া বয়সে বিয়াইছো, কি দরকার ছিল ওগুলোরে আনার? যাই হোক, যখন আয়সা পড়ছে তখন তো ভগবানের হাত। তা গাজনের মেলা হয়ে যাবার পর পয়লা বৈশাখ পড়বে, তো ওই মাসেই আমি বোনের বিয়া দিমু। ভালো ছেলে, আমি দেখছি, ওর নাম রাজু, আমার সঙ্গে কাজ করে, অনেক টাকা মাইনে পায়। বাড়ি সিমসাম, একখানা ননদ আছে বিয়া আলা, জামাই নিয়ে 2 ছেলে নিয়ে ওর বাড়িতেই থাকে। বাড়ি ঘর বড় বড়, যদিও দেখি নাই, ওর মুখে শুনছি। ওর বাপ মা 2জনই কাজকর্ম করে, রাজুও অনেক টাকাই পায়, ভালো টাকা পাঠাবে। তা বোন আমার ওখানে সুখেই থাকবে, কোনো অসুবিধা হইবে না। দেখ বাপ, আমার পরে তো তুই ওর মা বাপ, তুই আর চাপা যা ভালো বুঝবি কর। বেলিকে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করে না ওরা। গাজনের মেলার দিন শেষবারের মতো বুড়ো বেলিকে নিয়ে চাপা ঘুরতে যায়। পরাণ উপস্থিত ছিল না। বিয়ের বাজনা বাজিয়ে দিয়ে খুব ব্যস্ত পরাণ চলে যায় শহরে। কয়েকদিনের মধ্যেই ফিরতে হবে, কারণ বেলির বিয়ের আয়োজন করতে হবে, গ্রামের কয়েকটা লোককে তো খাওয়াতে হবে। মোটামুটি ওং নম করে দিতে গেলেও প্রায় 50,000 টাকার ধাক্কা। সামান্য কিছু গয়না হলেও দিতে হবে। এখন তো আবার সোনার ভরি প্রায় 70,000 ঠেকতে চলেছে। পরাণের মতো বাড়িতে ওই গা ভর্তি গহনা পরিয়ে বিয়ে দেওয়াটা স্বপ্নেরও অতীত। যাই হোক, তবুও যেটুকু হোক 16 আনার মধ্যে 1 আনা কিছু তো দিতেই হবে বোনকে। বড় বোন বলে কথা, বাপের সম্পত্তির কিছুটা ভাগ তারও তো অধিকারে বদলায়। একে যত অল্প বয়সে পার করে দেওয়া যাবে, ছোটকে আরো অল্প বয়সে দিতে হবে। তাহলে এই ছিমছাম সংসার, পাকা ঘর, চাপা আর পরাণ, ভাবতেই আবার শরীরটা কেমন যেন চাঙ্গা হয়ে ওঠে পরাণের। কি রে বেলি, কি খাইবি খা, তোর বুড়ো ভাত তো হবে কালকে, আর পয়লা বৈশাখ। যা খাইতে চাস কইবি, আমি রান্না কইরা দিব। বৌদি, আমি বিয়া করুম না। হ্যাঁ মরছো, বিয়া করুম না। বোলার লাগে প্রেম মারাইতাছো, বিয়া করবা না? আমি কি বুঝি না নাকি? চোখে কিছু দেখি না? দেখো বৌদি, তোমারে বিয়া কইরা যখন দাদা আনছে, সব থেকে বেশি ভালো কিন্তু তোমারে আমি বাঁচছি। এখন এরম কইরা আমারে দূরে ঠেলাইয়া দিও না। তোমার কথা শুন না কিন্তু কেউ কইবে না ঠাকুরজি যে তুমি অল্প বয়সী মাইয়া। বুড়া পানা কথা কও, শরীরে বুঝি কামড় হইছে? হ্যাঁ, মাসিকও তো হয় নাই। চুপ করে থাকে বেলি, বলে, হ্যাঁ আমি বললাম তো বিয়া করুম না, আমার এইখানে বিয়া দিও না। বোলার লাগে প্রেম মারাইতাছো? না না, বোলা দেখো ভালোবাসে আমারে। আমারে কইছে ক্লাস 5-এ আমারে হাই স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য শহরে নিয়ে যাবে। হ, বোলার বাবার খায়া দেওয়া তো কাম নাই, আমাদের মতো গরিব মানুষের সঙ্গে পীড়িত মারাবে। মোটামুটি আপ্রাণ চেষ্টা করেছিল বেলি বিয়েটা আটকানোর, কিন্তু সম্ভব হয়নি। ছোট্ট বাচ্চা মেয়ে, বাড়ি থেকে পালিয়েও যেতে পারেনি। বিয়েটা সুসম্পন্ন হয়ে গেল পয়লা বৈশাখের দিন 7 মাথাতে। কয়েকজনকে নিমন্ত্রণ করে ছোট্টখাটো অনুষ্ঠানের মাধ্যমে পুরোহিত দিয়ে 4 হাত ঘুরিয়ে দেওয়া। বিয়ের সময় ঠিক যেই মুহূর্তে ওই পান সরিয়ে শুভ দৃষ্টি হবে, তখন রাজুর মাথাটা কেমন যেন একটু ঘুরে গিয়েছিল। পরাণের বউকে সে চোখে দেখেনি। ছবিতে পরাণের বউকেই সে পরাণের বড় বোন হিসাবে ভেবেছিল। বিয়ের মণ্ডপে এসে কোণে বেশে যেই মেয়েটি রয়েছে, তার পাশে বিবাহিত ওই মেয়েটিকে দেখে রাজু বুঝতে পারে তার ভুলটা। হে তাহলে পরাণের স্ত্রী? ছি 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 ছি, ছবি দেখে তো একবার অন্তত জিজ্ঞাসা করতে হতো। যার সাথে ওর বিয়ে হচ্ছে সে নিতান্ত পুষ্পমাত্র, সবে 20। একে নিয়ে তো বিছানায় খেলা করাই যাবে না। কিছুই তো বোঝে না, বুক বলতে কিচ্ছু নেই, একটা মাটির দলা মাত্র। সেখানে পরিপূর্ণ কাঠামোই গড়ে ওঠেনি, অথচ পরাণকে খুব ঠকালো।
এর ঝাল তুলতেই হবে। ওং নম করে বিয়ে সেরে পরের দিনই বউকে বিদায় করিয়ে দেয় পরাণ। রাজু একটা কথা বলে না। বরযাত্রী যারা যারা এসেছিল প্রত্যেকেই পেছনে ছি ছি করেছে। সবাই ভেবেছিল মেয়ের বয়স হয়তো 15 কি 16 বছর হবে, কিন্তু সে তো একেবারে 10-12 বছরের বাচ্চা মেয়ে। শহরে এরকম বাচ্চা মেয়েকে বিয়ে করে আনলে পুলিশের কালান তো খেতেই হবে। তবে মেয়েকে লুকিয়ে রাখবে কি করে? যাক, আপদ বিদায় হয়েছে, কথাটা বলল চাপা। কেন এমন কথা কইলা কেন? না, আমি তোমার কানে যদি লাগানি ভাঙানি না করতাম তোমার বোন রে পার করতে পারতা? কি কইতাছ? ঠিকই কইতাছি। বোলার লাগে ওর কোনো খারাপ সম্পর্ক নাই। বোলা ওরে খুব ভালোবাসে, বোনের চোখে দেখে। বোলা কইছিল ওরে হাই স্কুলে ভর্তি কইরা পড়াশোনা করাইবে। এই কথা তুমি আমার এমন কইরা কইলে যে আমার মাথা গরম হইয়া গেল, আমি হুট কইরা বিয়া দিয়া দিলাম। ভালোই তো হইছে, মায়াগত বিয়াই সব থেকে বড় জিনিস। বিয়া কইরা পরের ঘরে সংসার করবে, এটাই তো চাই। আমারও তো আমার বাপ মা বিয়া দিয়া দিছে তোমার লগে। আমার বয়স কত হবে? বলে চাপা নিজের পরনে শাড়িটা খুলছিল। চাপাকে বুকের মাঝখানে টেনে নিয়ে পরাণ বলে, চাপা রে, তোর রস যতই খাই তাও শেষ হয় না কেন? চাপা হেসে কয়, সরো দেখি দরজাটা বন্ধ কইরা দিয়ে আসি। সেই দিন সারা রাত আশুবাবু এবং তার স্ত্রীর দু চোখের পাতা এক হয় না। দিনটা ছিল ফুলশয্যার দিন। আজকে মেয়েটার শরীরে কি হবে কে জানে। কুকুরের মতো ছিঁড়ে খাবে না তো তাদের জামাই। কন্যাযাত্রী হিসাবে পরাণের আর চাপার যাবার কথা ছিল, কিন্তু ওরা যায়নি। সন্ধ্যা থেকে এই চাপার কোমরে খুব ব্যথা হয়েছে। বিয়েতে সারাদিন কাজ করতে হয়েছে বাড়িতে, তাই যদিও পাড়া প্রতিবেশী বলতে খুব কম সংখ্যক লোক গিয়েছে। রাত্রেবেলা খাওয়া দাওয়া করে যারা বাড়ি ফিরেছে প্রত্যেকেই বলেছে, পরাণ রে, দেখা শুনে দিলে পারতি। বড় জাখানা খুব একটা সুচাকের নয়। দেখলাম তো তোর বোনটারে কইতাছে এত কম বয়সে বিয়া হয়েছে, এমন কইরা ওরা যদি কিছু কয়। কেমন কথা কও যে দাদা? মায়া মানুষ বিয়া হয়েছে শ্বশুর বাড়ি গিয়া সংসার করবে, এটাই তো নিয়ম। আমারও দেখতেছ না, আমারও তো বয়স কম, আমি বুঝি করতাছি না? তুই তো করতাছিস, কিন্তু তোর বয়স একটু বেশি হয়েছে। 16 বছর বয়সে বুঝি আমি বুড়া হয়ে গেছি? মোটামুটি ঝগড়া মতো বেঁধে যায় চাপার সাথে। শুধু চোখের জল ফেলছেন আশুবাবু আর ওনার স্ত্রী। পরের দিন সকালবেলা পরাণের ফোনে একটা ফোন আসে। রাজু ফোন করেছে, করে বলেছে, এই কাজটা তুমি না করলেই পারতা পরাণদা। আমার জীবনটা শেষ করে দিলা। বাচ্চা মেয়ের লগে বিয়া দিছ, তোমার বোনেরা এসে নিয়ে যাও। আমার বড় বোনের সঙ্গে ঝগড়া করতেছে, কয় আমার জামাইবাবু নাকি চরিত্র খারাপ, ওর বুকে হাত দিছে। কথাটা শুনেই পরাণের মাথা গরম হয়ে যায়। ফোনের মধ্যে বোনের সাথে কথা বলতে গিয়ে তাকে উদম কিস্তিখামারি করে। আশুবাবু বারবার বলছিলেন, অমন অমন কইরা বলিস না বাপ, ওরে নিয়ে আয়, আমার মাইয়া তো, আমি রাখবো। তুমি রাখবা, সম্পত্তির ভাগ হবে যখন তখন কি দেবা ওরে? আমি না তোমার পোলা? আমি কিন্তু 1 পয়সাও ভাগ দেবো না, কইয়া দিলাম। তোর ভাগ দিতে হবে না বাপ, আমি আমার মাইয়াগুলোরে নিয়ে অন্য জায়গায় চলে যাবো। তাও ওদেরকে নিয়ে এমন কাজ করিস না। বেশ চিৎকার করে বলেছিলেন আশুবাবু, কিন্তু পরাণ কর্ণপাত করেনি। তার সঙ্গে চাপাও সুরে সুর মিলিয়ে বলেছিল, আমার বেলায় তেমন কেউ করে নাই। আমার মা যখন আয়সা কইল আমারে বাপের বাড়ি দিয়ে আসতে, তখন সংসারের কাম করতে হইবে, হেই কইয়া তোমার মা আটকায়া দিল। এখন কেন? দেখো নিজের মায়া হইলে কেমন লাগে দেখো। ছোট্ট একটা ব্যাপারকে কি করে ঝগড়ায় বদল করতে হয় চাপা খুব ভালো করেই সেটা জানে। এমন একটা স্বভাবের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে পরাণের, আগে জানতে পারলে বোধহয় আশুবাবু বিয়েটাই দিতেন না। ঠিক যেটা ভেবেছিলেন সেটাই হলো। অষ্টমঙ্গলায় যেদিন বেলি বাড়িতে এলো, পাড়ার লোকজন ওকে দেখে অবাক। বেলির সারা শরীরটায় কালছিটে পড়ে গিয়েছে, ঠোঁটের কোনায় দগদগে ঘা। সুন্দর কাঠামো মার্কা শরীরটা প্রস্ফুটিত হতে হতেও কোথায় গিয়ে যেন স্তব্ধ হয়ে থেমে গিয়েছে। শাড়ি পরা শীর্ণ মেয়েটাকে দেখে চেনাই যাচ্ছে না এই সেই বেলি, যে কিনা পুষ্পের মতো প্রস্ফুটিত হতে চেয়েছিল। ভোলার খোঁজ খবর পাওয়া যাচ্ছে না গ্রামে বেশ কয়েকদিন হয়েছে। ভোলা শহরে নাকি পড়াশোনা করতে গিয়েছে, অনেকেই সেটা জানে।
তবে চাপা মনে মনে ভালোই বুঝতে পারছে ভোলা আজীবনের মতো হয়তো সন্ন্যাস গ্রহণ করেছে। চাপার সাথে ভোলার রেশটা আজকের নয়, বহু বছর আগের। চাপা এই গ্রামে যখন যাতায়াত করত, ওর মাসির বাড়িতে আসতো, তখন ভোলাকে দেখে ওর ইচ্ছে করত একটু কথা বলতে। ভোলা চাপাকে কোনোদিন পাত্তা দেয়নি, বরাবরই বেলির প্রতি ওর আকর্ষণ। আর চাপার সেটা দেখেই আক্রোশ হতো। বেলির সঙ্গে ভোলাকে কথা বলতে দেখলেই চাপার পা থেকে মাথা অব্দি জ্বলে যেত। এরপরেই চাপাকে দেখে একদিন পছন্দ হয়ে যায় আর পরাগের সঙ্গে দুম করে বিয়েটা হয়ে যায়। চাপা না করেনি, ও মনে মনে ধরেই নিয়েছিল ভালোই হবে, বেলির সাথে এক সংসারে থাকতে পারবে আর বেলির মাথাটা চিবিয়ে চিবিয়ে খাবে। যেমন ভাবনা তেমন কাজ। রাজু ফোন করে বলে দিয়েছে বেলিকে সে সংসারে নেবে না। বাচ্চা মেয়েকে দিয়ে কোনো কাজ হয় না, না বিছানা গরম হয়, না মা বাবার দেখাশোনা হয়, শুধু শুধু বড় বোনের সঙ্গে দিন রাত ঝগড়া করছে, মারামারি বাঁধছে। কিন্তু বেলির মুখ দেখে মনে হচ্ছে না সে গায়ে হাতও তুলতে পেরেছে, বরং মনে হচ্ছে মারই খেয়ে গেছে মেয়েটা সমানে। আই বুড়ো ননদ বাড়িতে থাকাও যেমন জ্বালা, তেমন বিবাহিত ননদ থাকাটাও তেমনি জ্বালা। তবে চাপাকলির আগে থেকেই রাগ ছিল বেলির ওপরে। মেয়েটা চিমচাম, অথচ চাপা ওকে সহ্য করতে পারে না ভোলার জন্য। ভালো হয়েছে, বিয়ের পরে এখন এই ননদকে একা পেয়ে রীতিমতো বাড়ির চাকরের কাজ করাচ্ছে চাপা। এই কদিন শাশুড়ি আর শ্বশুরের শিরদাঁড়া যখন সোজা ছিল, বিয়ে হওয়ার পরে বেলির আর বেলির বোনের তোষামত করতে করতে চাপা মনে মনে যে কত রাগ প্রকাশ করত। কিন্তু এখন বিবাহিত ননদ মানেই তো ঘাড়ের ওপরে বোঝা, তার উপরে বেলির মতো মেয়ে। সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রেবেলা পুকুর পাড়ে বাসন মাজা পর্যন্ত বেলিকে সারা দিন খাটায় চাপা। পরাণের মাইনে বেড়েছে, তাই সে এখন নিজেকে রাজ রানী মনে করছে। ভোলা গ্রামে ফিরে এসেছে। এতদিন সে কোথায় ছিল কেউ জানে না, বোধহয় বেলির জন্যে নিজে সন্ন্যাসী হয়েছিল। মাঝে মধ্যে বেলিকে ভোলার সাথে দেখা যায়, তবে গোপন ভাবে নয়। পাড়া সকলেই দেখেছে দুটো মানুষকে সামনাসামনি কথাবার্তা বলতে। চাপার চোখে পড়লেই সে বাড়িতে এসে মাকে নালিশ করে আর বেলির ওপরে প্রহার পড়ে প্রচন্ড পরিমাণে। হ্যাঁ, কিন্তু আশুবাবু নিজেও রাগ সামলাতে না পেরে পায়ের চটি খুলে বেলিকে মারলেন, বললেন, জন্মেছিস বুড়ো বয়সে, অকাল কুষ্মণ্ডের ফল। তুই আর তোর বোন গঙ্গায় ডুবে মরতে পারিস না, আমাদেরকে শান্তি দিতে পারিস না? পেটে থাকতেই মেরে ফেলা উচিত ছিল। বেলির চোখ থেকে টপ টপ করে জল পড়ে। কোনো উত্তর সে দেয় না। বারবার সে মনে মনে ভাবে, বিয়েটা তো আমি করতে চাইনি বাবা, প্রথম থেকেই বারণ করেছিলাম, কিন্তু আমার কথা তোমরা কেউ শোনোনি। বেলি কাক ভরে ওঠে, এঁটো বাসন মাজে, উঠোন ঝাঁটায়। প্রত্যেকের ঘরের দুয়ার তখন খুলে যায়। ঝাড় দিয়ে ঘর ল্যাপে পোছে, কলপাড়ের নোংরা পরিষ্কার করে, তারপর পুকুরে গিয়ে স্নান করে ফিরে আসে। পুজো আচ্ছা দেয়, শাঁখা সিঁদুরও পড়ে। কেমন যেন অভ্যেস হয়ে দাঁড়িয়েছে সবটা। দুদিন হলো বেলির মাসিক হয়েছে। রক্তের এতটাই ধারা ছিল যে শয্যা গ্রহণ করতে হয়েছিল বেলিকে। মা ন্যাকড়ার পুটুলি বেঁধে পরিয়ে দিয়েছেন, আর সেই ন্যাকড়াই একটা প্লাস্টিকের মধ্যে ভরে বেলি গঙ্গার পাড়ে ছুঁড়ে ফেলে দিয়ে আসে। বেলির মাসিকের ন্যাকড়া কুড়িয়ে নিয়ে যায় চাপা, লুকিয়ে রেখে দেয় যাতে বেলির পেট ধরা থাকে ওর কাছে। গ্রামে গঞ্জে এসব হয়েই থাকে। বেলি অন্তঃসত্ত্বা হবে কি করে? তার তো গর্ভাশয় ধারণ করার ক্ষমতাই হবে না, কারণ সেখানে বীজই বপন হবে না। তবুও যদি কোনো দিন হয়, তাহলে বেলিকে বেশ ভালো করে ঘাড় মটকানো যাবে। একদিন ঝড় বৃষ্টিতে বেলি গিয়েছিল সন্ধেবেলা এঁটো বাসন মাজতে। গঙ্গার পাড়ে পৌঁছানোর সাথে সাথেই ঝোড়ো হাওয়ায় থালা গ্লাস বাটি নদীর জল ভাসিয়ে নিয়ে যায়। বৃষ্টিতে ভেজা কাকের মতো বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে বেলিকে কষিয়ে চড় মারে চাপা, বলে, গতরটা ফুলেছে না, খেয়ে খেয়ে তাতার ঘাড়ে বসে বসে।
কত যত্ন করে তোকে বিয়ে দিলাম, সংসারে টিকতে পারলি নে। বাপের ঘাড়ে বসে খাচ্ছিস, দাদার অন্ন ধ্বংস করছিস, তাতেও তোর শান্তি নেই। তুই গঙ্গার পাড়ে গিয়ে ফষ্টি নষ্টি মারাস। আমি কিছু করিনি বৌদি, চুপ কর। তোর গতর দিককে আমি বুঝি না। মাসি কইছে মনে রাখিস তোর ন্যাকড়া আমার কাছে বাধা আছে, যদি পোয়াতি হোস তো। বেলি ভয় পেয়ে যায়। সে তো এরকম কিছু করেইনি, তারপরেও এত বদনাম তাকে কেন সহ্য করতে হবে? মাথার ওপরে কি ভগবান বলে কিছু নেই? ছোট্ট থেকে বেলি এত অপমান সহ্য করছে, তারপরেও কি ওর শান্তি নেই? না, প্রশ্নের উত্তর দেবার কেউ নেই বেলির কাছে। ভগবানের কাছে বেলি প্রার্থনা করে এই জীবন থেকে মুক্তি পাবার, কিন্তু এত সহজে জীবন কাউকে মুক্তি দেয় না। গত পরশুদিন পরাণ বাড়ি ফিরেছে। বিবাহিত বোনকে দেখেই পরাণের রাগে শরীরটা রিরি করে ওঠে। এই চাপা, আমার তুমি খাইতে দেবা? আমা, এই মাগি খান কেন আমার চোখের সামনে আসে? কইছি না ওরে আমার চোখের সামনে আনবা না। যত্ন কইরা বিয়া দিছি, সংসার করতে পারলো না। রাজু কত ভালো ছেলে, ওর লাগে সংসার করবে না কইরা আমেদাবাদ চইলা গেছে, কোনোদিন আইবে না। শুনছি ওইখানে গিয়ে আরেকখানা বিয়া করছে, খুব ভালো আছে এখন। কত খোঁজ নিয়া ওরে বিয়া দিছি, গাড়ে বৈশাখ খাইতেছে, আমার অন্ন ধ্বংস করতেছে, আমার কোথাও শান্তি নাই। শোনো মা, আমি তোমারে স্পষ্ট কইরা দিতাছি, আমি কয়েক মাস পরে চাপারে নিয়ে শহরে চলে যাব। সেখানে গিয়া বাসা ভাড়া থাকুম, তাও ভালো। এই বোনরে আমি খাইতে দিব না। চোখ থেকে জল পড়ে বেলির। সে দাদার অন্ন ধ্বংস করতে চায় না। ভোলার মাধ্যমে পড়াশোনা করে সে চাকরি করতে চেয়েছিল, কিন্তু কপালে তো সেটা জুটল না। এখন কিল, চর, লাথি, জুতো, মার, এগুলোই ওর নিত্যদিনের অভ্যেস। অনেকদিন পরে আজকে বাড়ি ফিরেছে পরাণ, সুতরাং চাপার শরীরটা তো সে আজকে খাবেই খুবলে খুবলে। চাপা দেখিয়ে দেখিয়ে আজকে বিছানার পাশে জানলাটা খোলা রেখেছে। বারান্দাতেই বেলি ঘুমিয়ে থাকে। পরাণ যখনই চাপার গায়ের কাপড়টা খুলে তাকে সম্পূর্ণ ন্যাংটো করলো, তখনই চাপা এমন একটা চিৎকার দিল যে পরাণ বলল, আরে আস্তে, ওইখানে বেলি ঘুমাইতেছে না? ও মা, তুমি আমার শরীরটা ধরছো, আমার বুঝি শরীর জাগবে না? আস্তে 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 শব্দ করো না, কতদিন পরে তোমারে পাইছি। তুমি আমার ইচ্ছা মতো আদর করো, আমার আদর করো, ভালোবাসো, বাসো না। সব কটা কথাই বেলির কানে যায়। বালিশটা চাপা দিয়ে সে কান ঢাকার চেষ্টা করে, কিন্তু এই শব্দ এমনই যেটা বারবার বন্ধ করা কানের ফোঁকর দিয়েও ঢুকে যাচ্ছে ওর মস্তিষ্কের ভেতরে। মনে পড়ে ফুলশয্যার রাতের কথা। রাজু ওকে কাছে পেতে চেয়েছিল, ওর বুকের ওপরে হাত দিয়ে কি যেন একটা খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু দুটো মাংসের তাল সেখানে কুড়ি প্রস্ফুটিত না হওয়ার দরুন বেলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল সে। তারপর যখন সে দুই উড়ুর মাঝখানে এসে আটকায়, তখন হেসে বলে, ও বাবা, বালো গাজায়নি। বেলির কথাটা কানে বেজেছিল এবং সজোরে প্রবেশ করতে চেয়েছিল সেই জনন দ্বারে। খুব যন্ত্রণা হয়েছিল বেলির, রক্ত বেরিয়েছিল অনেকটা, কিন্তু কেন এইভাবে রাজু ওর সাথে মেলামেশা করতে চেয়েছে বুঝতে পারেনি। তাই পরের দিন সকালবেলায় নিজের বিবাহিত ননদকে জিজ্ঞেস করতেই নন্দাই কথাটা শুনতে পেয়ে বেলিকে বলেছিল, রাতে আমার কাছে আইসো, ভালো করে বুঝাই দেব। সরল মনের বেলি সত্যিই রাতে গিয়েছিল নন্দাইয়ের ঘরে, কারণ ননদ দুই ছেলেকে নিয়ে আলাদা ঘুমোয়। এই বাড়িটা কিন্তু দেখে গোলকধাঁধা বলে মনে হবে। গ্রামে থাকা বেলি শহরে এই পাকা বাড়ির ভেতরে এসে হারিয়ে গিয়েছিল গোলকধাঁধায়। নন্দাই ওকে ঘরের ভেতর ডেকে এনে ঠিক রাজুর মতোই ল্যাংটো করেছিল। ওর গোটা শরীরটাকে দেখে বলেছিল, ও বাবা, তুমি তো বাচ্চা, কি বুঝবা, আগে আমারে দেখো, এই দেখো এইটারে, বলে নিজের প্যান্ট খুলে যখন সে দাঁড়ায়, বিভৎস ওইরকম চেহারা দেখে বেলি চিৎকার করে ঘর থেকে বেরোতেই নন্দাই রটিয়ে দেয় বেলি নাকি ওনার ওপরে অ্যাটাক করেছে, এ নাকি চরিত্র ভালো না। এবং বেলি জানায় জামাইবাবু তার সাথে খারাপ ব্যবহার করতে চেয়েছে। বেলির কথা কেউ বিশ্বাস করে না। ননদ তো বেলিকে রীতিমতো চর থাপ্পড় মারে। অষ্টমঙ্গলায় সেই প্রহারের দাগি দেখতে পেয়েছিল গ্রামবাসীরা, কিন্তু বেলি কাউকে বলতে পারেনি। লজ্জার কথা কোনোদিন কাউকে বলতে নেই, কিন্তু এই মুহূর্তে দাদা আর বৌদির এইসব চিৎকারের শব্দে বেলি বুঝতে পারছে
এটা নারী পুরুষেরই কোনো একটা ক্রিয়া, এটা করতে হয় শরীর দিয়ে। বিছানা গরম করতে হয়, এইভাবেই চিৎকার করতে হয়। কিন্তু বেলি এখন কাকে দিয়ে করবে? কে আছে ওর এই নষ্ট শরীরটাকে ভোগ করবে? ছোট্ট বেলি এটুকু বুঝতে পেরেছে, আর কিছু না হোক পুরুষ মানুষের কাছে ভোগ নিবেদন করতে হয় নিজেকে। রাত্রেবেলা বিছানা থেকে ছুটে বারান্দা থেকে বাইরে বেরিয়ে যায় বেলি। দৌড়াতে থাকে অজানা কোনো এক জগতের উদ্দেশ্যে। তার নিজের কান গরম হয়ে যাচ্ছে, শরীর কাঁপছে ঠকঠক করে। কন্ট্রোল করার ক্ষমতা বেলির নেই। আচমকাই পেছন থেকে দুটো হাত বেলির কাঁধে এসে পড়ে। অন্ধকার ঘুটঘুটে গঙ্গার পাড়ে হালকা জ্যোৎস্নার আলোয় চাঁদটাকেও মেঘ যেন ঢেকে দিচ্ছে। এই অজানা অচেনা ব্যক্তির মুখ যাতে কেউ না দেখতে পারে। বেলি বলে, কে? আমি ভোলা। আইসো, তুমি আইসো। তোমারে মনের কথা কওয়ার আগেই আর কইতে হবে না। ভোলা জড়িয়ে ধরে বেলিকে। আমার লগে পালাবা? কোথায় যামু? যাওয়ার জায়গা নাই। জোর কইরা বিয়া দিছে। বিশ্বাস করো, বিয়া করার আগে কতবার কইছি, কিন্তু তোমার বয়সটা যে খুব কম ছিল বেলি। আমাদের প্রেমের কথা কেউ বিশ্বাস করতো না, কইতো অল্প বয়সের ছেলে মানুষই। কিন্তু তুমি তো বড় ছিলা, তুমি তো আমারে বুঝতা। বুঝতাম ঠিকই, কিন্তু কয়বার পারি নাই। বাপরে কইছি তোমার সাথে বিয়া করার কথা। বাপ কইছে তোমরা হইলে হাঘরের মাইয়া, তোমাগো লাগে আমাদের বিয়া করা মানায় না। বেলির চোখ থেকে টপ টপ করে জল পড়ে। বেলি বলে, আচ্ছা পুরুষ মানুষ আর মাইয়া মানুষের লগে কেমন কইরা প্রেম হয় আমার একটু কইবা? তুমি শিখবা কেমন কইরা প্রেম হয়? আমি শিখুম, তোমার যে বদনাম হবে হোক। বদনাম তো এমনি হইতাছে। এখন তো দাদার লগে বৈশাখ খাই বলে দাদা আমার রীতিমতো মারে। বৌদি সারাদিন খাটায়, দেখো আমার সারা শরীরে ব্যথা। আমি যার পারতাছি না। পালাবা আমার সাথে? কোথায় যামু? যাওয়ার জায়গা আছে? যেখানেই যামু সেখানেই বদনাম। লোকে কইবে পর পুরুষের সঙ্গে আমি রইছি। না, কেউ কইবে না। তোমার আমি বিয়া করব, তোমার সিথি রাঙাবো, আমাকে ছেলে পুলে হইবে। বেলি চোখের দিকে তাকিয়ে থাকে ভোলার। আমি তোমার লগে সন্ন্যাসী হয়েছি জানো? গাজনের বেলায় তোমার শেষ সেই দিন দেখা আমার কি দুঃখ হইতাছিল। নেহাত সেদিন সন্ন্যাস ছিলাম, নইলে তোমারে নিয়ে আমি সেই দিনই পালাইতাম। তারপর শহরে গিয়া তোমারে কত খুঁজছি, কোথায় যে তোমারে বিয়া দিছে। অষ্টমঙ্গলায় যখন বন্ধু মারফত জানতে পারলাম তুমি আইসো, আর তোমার বর তোমারে আর গড়ে নেয় নাই, তখনই ফিরে আইসি তোমারে নিয়ে যাইতে। যাবা আমার লগে? আমার যে বিশ্বাস করতে পরাণ যায় না গো। ভয় করে তোমাদের মতো পুরুষ মানুষেরে। তোমরা না বুঝতে শুননাই কিভাবে খুবলে খাবলা খাও। আমি কথা দিতেছি বেলি, আমি অমন করব না। তোমার আমি খুব ভালোবাসি, তোমার আমি বিয়া করব। বেলির মনের ভেতরে আবার বেঁচে ওঠার স্বাদ জাগে। অল্প বয়সে মেয়েটা স্বপ্ন দেখে সংসার গড়ার। প্রথম জীবনে বিয়েতে সে সংসার বুঝতো না, স্বামী বুঝতো না, এখন বোঝে। ভোলার সাথে পালিয়ে গিয়ে শহরে সংসার বাঁধবে, তার একটা ছোট্ট ঘর হবে, দুটো ফুটফুটে সন্তান হবে, বুকে আগলে মানুষ করবে বেলি। আহারে, মন তো স্বপ্ন দেখেই, স্বপ্ন দেখাই তো মনের কাজ। পেটের কাছে জোর একটা লাথি খেয়ে বেলির ঘুমটা ভাঙে। অমাগি, ঘুম ভাঙে না? কখন সকাল হয়েছে? বলি বাসনগুলো মাজবে কে? এতক্ষণ তাহলে বেলি স্বপ্ন দেখছিল? কত বছর পর বেলি স্বপ্ন দেখলো। ঠিক মতো শাড়িখানা পরো, হাঁটুর ওপরে তুলে শুইছো কেন? থাপানোর লগে? বেলির কান দুটো জ্বলে যায়। সকাল হতে না হতে এই বৌদি ঠিক এইভাবে প্রত্যেক দিন ওর সাথে ব্যবহার করে। দাদা বাড়ি থাকতেও কিছু বলে না। আজকে তো ভোর সে চলে গেছে। কাপড়টা ঠিক মতো গুছিয়ে নিয়ে চুলটাকে বেঁধে বেলি বাসন মাজার জন্যে যায়। শরীরটা আজকে ভার হয়ে আছে। গতকাল রাতে কত উল্টোপাল্টা ভাবনা চিন্তা মাথায় এলো। চাপা বলে, হইছে, তোমার এখানে শুতে হবে না। তোমার দাদা আর আমার অসুবিধা হয়। বৌমা, কেমন কথা কও? আমাদের ঘরে কি 20খানা ঘর আছে যে? তা কি হয়েছে? আপনার সঙ্গে শোবে, বিয়ার আগে যেমন শুইতো। মা, কি কও? বিবাহিত মাইয়া নিয়া শোয়া যায় নাকি? আইবুড়ো বেলায় নয় একরকম হইল। ও সদবাও না বিধবাও না, ও তো অধবা। বেলির কানে কথাটা বাজে, কিচ্ছু বলতে পারে না। চোখ থেকে টপ টপ করে জলটা নিঃশব্দ একটা
বিস্ফোরণের মতো চিৎকার জানায়। বাসন মেজে বাড়ি ফিরে নিত্যদিনের মতো কাজকর্ম করছিল বেলি। হঠাৎ করে চাপা বলে, শোনো, বাপের বাড়ি যাব, সাবধানে থাইকো, আর মা বাপ কইছে আমারে পৌঁছে দিয়ে আসবে। আজকে বাড়িতে কিন্তু তুমি একা, তোমার ছোট বোনটাও যাবে। কেন বৌদি, তোমার বাপের বাড়ি কিছু আছে? হ, বছর ঘুরে গেল তোমার হুঁশ নাই। আজকে পয়লা বৈশাখ, আমি যাব বাবার সঙ্গে দেখা করতে। নতুন জামা কাপড় কিনা দিছে তোমার দাদা। বেলি ভাবে, গত বছরও নতুন একটা জামা কিনে দিয়েছিল দাদা, আর এই বছর বৌদির না পরা পুরনো ছেঁড়া তেনা শাড়ি তাকে পরতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও, বলে বেলি। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বাড়ি ভর্তি সকলকে নিয়ে চাপা গরুর গাড়ি করে তার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বেলি বাড়িতে একা রয়েছে। আজকে তার বেশ ভালো লাগছে। ইচ্ছে করছে সবকটা ঘরকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে। বেলির তখন বিয়ে হয়ে গেছে, সে বড়, সুতরাং তার উপরে সংসারের দায়িত্ব রেখেই যাওয়া যায়, কারণ মেয়েরা বিয়ে হয়ে গেলেই বড় হয়ে যায়। আসবো? কে? ভোলা? ভোলা দা, তুমি আইসো কেন? বাড়িতে কেউ নাই? হ্যাঁ, লগেই তো আইসি। চলো পালাইয়া যাই। কোথায় যাব? আমার কোথাও যাব না, আমার আমার বদনাম হবে। যা বদনাম হওয়া তা তো হয়েছেই বেলি, তুমি আমার লগে পালাও, আমরা আমরা সংসার করব। দেখো, আমি গতকাল রাতে স্বপ্ন দেখছি ভোলাদা, জানো, তুমি আমার নিয়ে পালাইছো। আমরা বিয়া করছি, আমরা খুব ভালো আছি, আমারও 2খানা পোলা হয়েছে। তাহলে ওই স্বপ্নখানা যদি সত্যি করতে হয়, আমাকে লগে তোমার পালাইতে হবে। চলো বেলি, আমরা পালাইয়া যাই, কোথাও গিয়া সুন্দর একটা ঘর বাঁধি, সংসার করি। হ্যাঁ, আমি অমন ভাগ্য নিয়ে জন্মাই নাই। হ্যাঁ, আমার ভাগ্য মন্দা। আমি যেই দিকেই চাই সেই দিকে সব কিছু শুকিয়ে যায়। ওই শুকনো গাছ নিয়ে আমি কি করব? তুমি শুকনা না বেলি, তুমি এখনো ছোট্ট কুড়ি, বড়ই হও নাই। বোঝাদা, তোমার একখানা কথা কইব, কও। বলি, স্বামী স্ত্রীর মধ্যে কি হয় কও তো? ভোলা বুঝতে পারে বেলি বারান্দায় ঘুমোয়, তাই সবই তার কানের গহ্বরের মধ্যে পৌঁছায়। আমি তোমারে নিয়ে পালায় যাই, তারপরে কালীঘাটে গিয়া বিয়া করব, আমরা সুন্দর সুখে সংসার করব। তুমি এতদিন কোথায় ছিলা ভোলাদা? শহরে ছিলাম, কাজ করতেছিলাম, তোমার লগে ঘর দেখতেছিলাম। সত্য কইতাছো? সত্য, এ তোমারে ছুঁয়া কইতাছি। বেলির বিশ্বাস হয় না, বলে, হ্যাঁ, আমি বিশ্বাস যাই না, তোমাকে মতো পুরুষ মানুষেরে আমি বিশ্বাস করি না। তোমরা খুব যন্ত্রণা দাও, আমার খুব কষ্ট হয়। আমি তোমারে কষ্ট দেব না বেলি, একটুও কষ্ট দেব না। তোমার জীবনখানা ভালো হবে, সুখের হবে, বিশ্বাস করো। আবার আরেকবার বিয়ের পিড়িতে বসার স্বাদ সত্যিই জাগে বেলির। আজকে বাড়িতে কেউ নেই, সুতরাং পালিয়ে যাওয়ার এই সুবর্ণ সুযোগ। ঘরের ভেতর ঢোকে বেলি। হ্যাঁ, ঢুকে বৌদির বাক্স থেকে জমিয়ে রাখা কয়েকটা টাকা পয়সা আর দাদার বৌদিকে দেওয়া সেই পলা বাঁধানো হাতে করে নিয়ে পালিয়ে যায় বেলি। সন্ধে হওয়ার পর যখন চাপা তার শ্বশুর শাশুড়ি এবং ছোট ননদকে নিয়ে বাড়ি ফেরে, তখন রিড়ি পড়ে যায় গোটা গ্রামে। সবাই জানতে পেরে যায় বেলি পালিয়ে গিয়েছে, এবং তার সাথে সাথে ভোলাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং এই দুটো মানুষই একসাথে পালিয়েছে। গ্রামের সবাই সেটাই আঁচ করে। পরাণের কানেও খবরটা যেতে বেশিক্ষণ সময় লাগে না। ফোন করে চাপা সব খবরটা জানিয়ে দেয়। রাগে গোটা শরীরটা চাপার জ্বলে ওঠে। যে আক্রোশটা জমা রেখে বেলির উপরে সে প্রতিশোধ তুলেছিল, সেইটাই বুঝি সফল হলো। মেয়েখানা বিয়ে করে বাপের বাড়িতে এসেও ভোলাকে ভুলতে পারল না। বাপরে বাপ, প্রেমের কত টান! ফিরিস যেন উতলায়া উতলায়া ওঠে। চাপা ভেবেছিল ভোলাকে নিজের বশ করবে, কিন্তু এত ভালোবাসা বেলির লগে যে চাপার মতো সুন্দরীদেরও সে প্রত্যাখ্যান করতে পারল। কিছুদিন যাবৎ এই গ্রামে বেশ সবকিছুই চুপচাপ। বেলিকে নিয়ে কেউ বেশি খোঁজ খবর করেনি, চাপাও না। তবে চাপার হারিয়ে যাওয়া গহনার খোঁজ করতে গিয়ে জানা গিয়েছে বেলি সেগুলোকে নিয়ে পালিয়েছে। কিস্তি কামারি করেছে চাপা, অবশ্য রাগটা পরে কন্ট্রোল করে নিয়েছে। সে বুঝতে পেরেছে আপদ বিদায় হয়েছে। তাহলে কেমন আছো দাদা? কে? হোমা রাজু। শুনলাম তুমি নাকি আহমেদাবাদ গেছো। হ, ভালো আছি, বিয়া করছি। আমার বউয়ের বয়স 18 বছর। শোনো, একটু বয়স্ক মায়া না হইলে বিয়া কইরা শান্তি নাই। তুমি তো আমার প্রথম দিনে ঠকাইছো। তোমার বউয়ের লগে ছবি দেখায়া
দেখো ভাই, যা হওয়ার হয়ে গেছে, ওসব কথা কইয়া কাম নাই। এখন তোমার ঘর আলাদা, আমার ঘর আলাদা। কই বেলি কেমন আছে গো? বেলি বেলি খুব ভালো আছে। শুনছি তোমার লগেই নাকি এখন সংসার করতেছে, তোমার ঘরেই থাকে। ওর তো এখন বয়স হয়েছে। না না, বয়স হয় নাই, এই তো ভারী 15 কি 16 ওই হইল। হে বিয়া দেবা? আমার লোক একখানা পাত্র আছে। বলতে পারে না কিছু পরাণ। সে শুধু এইটুকুই বলে, বেলির লাগে তোমার তো চিন্তা ভাবনা করতে হবে না। বেলি যেখানে যাওয়ার গেছে। মানে তোমার ঘরে থাকে না? না, পালাইছে ওর এক পুরনো ভাতারের সঙ্গে। ওর লাগে নাকি ওর প্রেম পিটিত ছিল। ও তাই আমার সঙ্গে সংসার করতে পারলো না। ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। সত্যি তাই, আপদই বটে। চলো আজকে একটু সেলিব্রেশন করি। সেলিব্রেশন? কিসের সেলিব্রেশন? বলি মাগি পাড়ায় যাবা? বেশ কদিন ধরে ইচ্ছে করছে পরাণেরও। চাপা পোয়াতি হয়েছে, তাই স্ত্রীর কাছে যাওয়া মানা। হ্যাঁ, আমারও একটু ইচ্ছা করতেছে, কিন্তু এখানে মাগিপাড়া কোথায় আমার ঠিক জানা নাই। আরে আমি তো জানি, তোমার নিয়ে যাব। তুমি শুধু কাম কইরা চলে আসবা। কেন? শুনছি একখানা নতুন মাইয়া আইছে, অনেক কারণে মুখ দেখায় না, গতর দেখায়। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দেয় পরাণের। একবার মনে হয় মুখ দেখানো মেয়েটা, মানে মুখ না দেখানো মেয়েটা আবার ওর বোন বেলি নয় তো? না না, ভোলা তো ওকে ভালোবেসেছে, সঙ্গে করে ঠিক পালিয়ে নিয়ে গিয়ে কোথাও ভালো আছে। কোন একটা সময় পরাণের মনে হয়েছিল বেলির ওপরে সে সত্যি অন্যায় করেছে। বিয়ের সময় বেলি বারবার বলেছিল সে রাজি নয়। যদি বোনটার কথা একবার শুনতো। ছোট বোনটার বেশ কদিন হয়েছে ডেঙ্গু জ্বর ধরা পড়েছে। ডাক্তার বলেছে ভালো মন্দ খাওয়া না দিতে পারলে সে নাকি বাঁচবে না। হাসপাতালেও সই। কিভাবে যেন পরাণের পথের কাঁটা একটু একটু করে ভগবান তুলে নিচ্ছে। বেলি নামের সঙ্গে তো স্বয়ং শিবের কানেকশন রয়েছে না? উনি তো আর ভাবতে চায় না পরাণ। একদিকে দেহের কামড়, আর একদিকে ভিতরের চিন্তা, সব মিলেমিশে মাথাটা কেমন যেন হয়ে যাচ্ছে। চাপা পোয়াতি হওয়ার খবরটা শোনার পর থেকেই বুকের উত্তেজনাকে চেপে রাখতে পারছে না পরাণ। যাব। কখন যাবা? শিফটিং শেষ হইলেই চলো। রাত 10টার সময় দুই বন্ধু মিলে বেরোয়। রাজুকে দেখে প্রথমে পরাণ চিনতেই পারেনি। একটা ভালো মেয়েকে বিয়ে করার ফল বোধহয় এইরকমই হয়। শরীরে কত পরিবর্তন এসেছে। আচ্ছা, বেলি বেলি কেমন আছে? ভোলার সঙ্গে বিয়ে করার পরে কোনোদিন তো বেলি ফোন করেনি। ভোলাকেও গ্রামে দেখা যায়নি। পান ব্যবসায়ী নিজে নাকি, মানে ওনার ছেলে ভোলাকে সব সম্পত্তি থেকে ত্যায্য করেছেন। হ্যাঁ, এমন ছেলের সঙ্গে ভালো থাকবে বেলি? অবশ্য ভোলা তোর থেকে বয়সে অনেকটাই বড়, শহরে নাকি কাজকর্মও করতো। বাবু আসো। ও মা, নতুন মাল? একখানা খা আসা মাল দেখাও দেখি মাসি। খা আসা? এই তো বছর কয়েক হলেও আইসে। টাটকা একেবারে, ফুটাটাও টাটকা, কেউ এখনো ফুটাইতে পারে নাই। কাছে গেলেই কান্নাকাটি করে, চিৎকার করে, কয় পুরুষ মানুষের না কেউ ভরসা করে না। তা এমন মাগি রাখছো কেন? ও মা, রাখবো না? যে ওরে আমার কাছে দান করছে, নগদ 50,000 টাকা লইছে, বুঝছো? সেই টাকাটা বুঝি আমি তুলবো না? তোলার পরে মাগিটার গলায় নলি ঢুকায় কাইটা ফালাই দেবো খনি গঙ্গার ঘাটে। থাকবে পইরা, দেখতে যাবে কে? ওসব বেবুস্য মাইয়ারে কেউ পাতে নেয় না। মাসির কাছের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাক্য পরাণের বুকের কোথাও যেন শেলের মতো বেঁধে। বারবার বেলির মুখটা কেন ওর চোখের সামনে ভেসে উঠছে। বেশ খানিকক্ষণ পরে সুন্দরী একটি মেয়ে আসে। প্রথমে পরাণের মুখের দিকে তাকাতেই ভয় করছিল। বলা যায় অন্ধকার গলির মাঝখানে নিজের বোনটাকে যদি খুঁজে পেয়ে যায়। না, হে তো আলাদা। রীতিমতো সারা গতরে হাত বুলিয়ে মেয়েটি একটা ঘরে নিয়ে যায়। দরজা বন্ধ করতে যাবে এমন সময় লোডশেডিং। মেয়েটি বলে, মা বসো দেখি, মোমবাতিটা নিয়ে আসি। দরজাটা খুলে রেখেই মেয়েটি মোমবাতি আনতে যায়। গোটা ঘরটায় কেমন একটা ভ্যাপসা গন্ধ। মেয়েটার গায়ে একটু আতরের সেন্ট আছে। কিছুক্ষণ পরে সে ফিরে আসে, হাতে মোমবাতির ক্ষীণ বাতি। মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। মেয়েটা বেশ রং চং মেখেছে মুখে,
গাল দুটো লাল, ঠোঁটটাও বেশ লাল, গায়ের রংটা হালকা, পরনে একটা ক্যাটক্যাটে হলুদ রঙের শাড়ি আর খয়েরি রঙের ব্লাউজ। পেটটা বেরিয়ে রয়েছে, থলথলে নাভি, ভারী নিতম্ব, আর তার সঙ্গে সঙ্গে শক্তপোক্ত দুটো বুক। মেয়েটা নিজেই জামা কাপড় খুলতে শুরু করে। পরাণ বলে, আমার একটু সময় লাগবে। মা, কি কও সময় লাগবে মানে? আমার কাস্টমার রয়েছে না। ও বাবা, এইরকম হইলে থাকবে, আমি চলি। মেয়েটি ঘর থেকে বেরিয়ে যায়। পরাণের কিছুই বলতে ইচ্ছে করে না। খানিকক্ষণ ভূতের মতো বসে থেকে সেও ঘর থেকে বেরোতে যাবে, এমন সময় তার চোখ দুটো আটকে যায় দুটো হাতের দিকে। সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ পাশের ঘর থেকে বার করা হচ্ছে। কিছুক্ষণ আগেই ওর বন্ধু এসেছিল রাজু এই মেয়েটার সঙ্গে থাকতে। এই মেয়েটাই নাকি এখানকার নতুন ফুল। কাছে পুরুষ মানুষ গেলেই যে কিনা চিৎকার করে। হাতে পড়া রয়েছে দুটো পলা বাঁধানো। এই সেম পলা দুটো পরাণ উপহার দিয়েছিল ওর স্ত্রী চাপাকে বেলি পালিয়ে যাওয়ার সময়, যে পলা দুটোর নিখোঁজ হয়। যদিও এমন ডিজাইন তো সবারই আছে, কিন্তু এইটার একটা বৈশিষ্ট্য আছে। এই পলাটার মুখের কাছটায় ছোট্ট করে চাপা লেখা। কাপড়ে মোড়ানো লাশটার নিতম্বের কাছ থেকে রক্তে ভেসে যাচ্ছে। রাজু ঘেমে নিয়ে একসা বলল, আর কইও না, কাছে গেছি দেখি ফুটাখানা ছোট। ও বাবা, ঢুকাইতে যাব এমন সময় এমন করে চিৎকার মারলো যে ওইখানেই মাগিটার দম বাইরে গেল। মুখখানাও ঠিক করে দেখতে পারলাম না। কও দেখি, তোমার বোনের মতো অবস্থা। প্রথম যেই দিন গেছি কাছে, ওই দিন তো কিছুই নিতে পারি নাই শরীর থেকে। পরের দিন তোমার বোন কয় কি আমার জামাইবাবু নাকি ওর ইজ্জত নিছে। কও দেখি, এমন মাইয়া মানুষের পাল্লায় পড়লে আত্মারাম খাঁচা হয়ে যাওয়ার জোগাড়। পরাণ বলে, আমার কেমন ভয় করতেছে ভাই। ভয়ের কি আছে, পুলিশ কেস পেস কিছু হবে না। হো বাবা, মরো দুই কান ভয় পাইলা নাকি? কিছু হয় নাই বাবু, এখনই গিয়া গঙ্গায় ফেলাই দিয়ে আসবো। বিয়ে বাড়ির লাশ ও কুকুরে খায়া নেবে এখন। পরাণ চুপ করে তাকিয়ে থাকে তখনও লাশের হাত দুটোর দিকে। পলা দুটো জানান দিচ্ছে এটা আর কেউ নয়, পরাণেরই বোন বেলি। সকাল কুষ্মণ্ড ফুলের এইরকমই অবস্থা হয়। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরো একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরো নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।